E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ওকে, সিট ডাউন। রসায়নের অর্থ আমাদের সকলকে জানা আছে। আমরা আজকে যে বিষয়টা পড়াবো তার আগে গত দিনের যে ক্লাসটা আলোচনা করেছিলাম তার যে একটা কোশ্চেন আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তারপরে আমাদের আজকের বিষয়টাতে আমরা যাব। শুভজিৎ, তুমি বলো, ভৌত ধর্মের উপর ভিত্তি করে পদার্থটা যে কয়টা ভাগে ভাগ করা যায়? স্যার তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি বলো? স্যার, যথা কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা, গুড। সিট ডাউন। শায়ান, তুমি বলো, আদর্শ অবস্থা বলতে কি বোঝায়? স্যার, কোনো একটি বিষয় যখন একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে তখন তাকে স্যার আদর্শ অবস্থা বলা হয়। আদর্শ অবস্থা বলে। এই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম ক্লাসে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা, আজকে যেটা আমরা আলোচনা করব এটা হলো গ্যাসের গতীয় তথ্য। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোল্টজম্যান এবং ক্লসিয়াস তাদের সম্ভবত প্রচেষ্টায় একটা যান্ত্রিক মডেল তারা দিয়েছিলেন এই গ্যাসের গতিতথ্যের উপর। এই বিষয়গুলি হলো, আমরা যদি আলোচনা করি, 1 নম্বর পয়েন্ট হলো যে গ্যাসের যে ক্ষুদ্রতম কণা এগুলিকে বলা হয় অণু, এবং অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না, এবং অণুগুলি যখন কোনো পাত্রে রাখা হবে তখন কি পাত্রের দেওয়ালের মধ্যে সংঘাত ঘটাবে এবং নিজেদের মধ্যে কি সংঘাত ঘটবে, এবং তারা স্থির থাকবে না, তারা এলোমেলো কি ছোটাছুটি করবে গ্যাসের অণুগুলি। এই তথ্যটা তারা দিয়েছেন। এই স্বীকার্য বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা গতীয় সমীকরণ তারা দিয়েছিলেন, যেমন PV = 1/3 mc²। তারা সমীকরণটা দিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে পিটা কি? গ্যাসের চাপ। ভিটা কি? গ্যাসের আয়তন। এম হলো গ্যাসের অণুর ভর। এন হলো গ্যাসের অণুর মোল সংখ্যা।
সি হলো গ্যাসের অণুর গড় বর্গ বেগের বর্গমূল বেগ। এই হলো তার অর্থগুলি, তারা এই সমীকরণটা দিয়েছিলেন। তারপর এখান থেকে আমরা যাব, এই যে গ্যাসের অণুগুলি যে আমরা বললাম বিভিন্নভাবে তারা ছোটাছুটি করবে, সংঘাত করবে, তখন তাদের যে ব্যাগ, এই ব্যাগের পরিবর্তন ঘটবে। বিভিন্ন অণুর ব্যাগ বিভিন্ন রকম হবে। তো গ্যাসের অণুর পরের যে আলোচনাটা আমরা করব, গ্যাসের অণু বিভিন্ন ধরনের ব্যাগ। যেহেতু অণুগুলি বিভিন্ন দিকে তারা ছোটাছুটি করার সময় দেওয়ালের সঙ্গে যখন সংঘাত করবে তার ব্যাগ একরকম হবে, মধ্যবর্তী স্থানে যখন সংঘাত করবে তার ব্যাগটা একরকম হবে। তাহলে বিভিন্ন জায়গায় গ্যাসের অণুর ব্যাগ বিভিন্ন রকম হবে। তাহলে আমরা যদি এই গ্যাসের অণুগুলি ব্যাগগুলি নির্ণয় করি, যদি একটা গড় মানটা নেই, তখন এটাকে বলা হয় গড় ব্যাগ। তাহলে গড় ব্যাগ যেটা আমরা 1 নম্বর যদি আলোচনা করি, গড় ব্যাগ কি? তাহলে আমরা ধরে নিলাম ওই সিস্টেমের মধ্যে N1 সংখ্যক গ্যাসের অণুর ব্যাগ হলো C1, N2 সংখ্যক গ্যাসের অণুর ব্যাগ হলো C2, এরকম আমরা একটা ভাগ করে নিলাম। নিয়ে যদি আমরা গড় মান নেই, C bar is equal to N1 C1 N2 C2 plus N3 C3 plus dot dot নিচে N1 plus N2 plus N3। আমরা এইভাবে কি একটা গড় মান নিতে পারি ওই সিস্টেমের মধ্যে গ্যাসের অণুগুলির। গড় মানটা নিলাম, এখান থেকে আমরা একটা গাণিতিক সমীকরণ পাই। আমরা গ্যাসের যে গতীয় যে সমীকরণটা দিচ্ছি ওটাকে কাজে লাগিয়ে একটা সমীকরণ আমরা এখানে পাই। C bar is equal to √8RT by pi m। এই যে সমীকরণটা আমরা লিখলাম 8RT by pi m, এখানে সুস্মিতা দ্বারা দেখি গতদিন আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, এই আর মানে কি? এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস, গুড, সিট ডাউন। তাহলে আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা গতদিন এটা আলোচনা করেছিলাম যে এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মানটা একই রকম হয়, একটা নির্দিষ্ট মান থাকে। তাহলে এই সমীকরণটা দিয়ে আমরা ওই সিস্টেমের যে অণুগুলি আছে, গ্যাসের অণুগুলি, তার গড় মান আমরা নির্ণয় করতে পারি সহজে। কারণ বাকি বিষয়গুলো আমরা জানা আছে। টি হলো তাপমাত্রা, পরম তাপমাত্রা, পাই হলো অঙ্কের যে মানটা আমাদের জানা আছে 3.17, যেটা 22/7 অথবা 3.14 আমরা লিখতে পারি। আর এম মানে কি? গ্যাসের আণবিক গুরুত্ব। ওইগুলি দিয়ে আমরা কি করতে পারি? গ্যাসের গড় বেগ আমরা নির্ণয় করতে পারি। তারপর যদি এটা আসবে CRMS, আমি পুরো নামটা লিখলাম না, পুরো নামটা যে এখানে স্ক্রিনে দেওয়া আছে দেখো, গড় বর্গ বেগের বর্গমূল বেগ এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে CRMS, এটা মানেটা কি? এই যে গ্যাসের অণুগুলি যে আছে, আমরা যদি ব্যাগ নেই, নিয়ে যদি তার বর্গ নিলাম, নিয়ে তার গড় মান নেব, নিয়ে তার রুট নেব, তাহলে আমরা যদি সমীকরণের মাধ্যমে দেখাই N1 C1 স্কয়ার N2 C2 স্কয়ার N3 C3 স্কয়ার প্লাস ডট ডট ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3 দিয়ে আমরা যদি তার একটা গড় নিয়ে তার বর্গমূলটা নিলাম, তাহলে এটাকে বলা হয় কি? গড় বর্গ বেগের বর্গমূল বেগ। এবার আমরা নির্ণয় করতে পারি সিস্টেমের গ্যাসের অণুগুলির বেগ। এখানে একটা আমরা যে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণটা আছে এটাকে কাজে লাগিয়ে একটা গাণিতিক সমীকরণ আমরা পাই। CRMS is equal to √3RT by m। এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এখানে আগের বিষয়টি আসছে, আর মানে কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা, এম হলো গ্যাসের আণবিক গুরুত্ব। ওইটাকে আমরা বের করতে পারি। সবাই কপি করেছে এটা? তারপর যেটা আসবে 3 নম্বরে, সম্ভাব্যতম ব্যাগ
সিএম, আমি ফুল ফর্মটা লিখলাম না, এখানে দেওয়া আছে তো একটা সম্ভবত গাণিতিক রূপটা যেটা সিএম, এটা মানেটা কি? এটা মানে হলো যে সিস্টেমের মধ্যে অধিক সংখ্যক গ্যাসের অণুর যে ব্যাগটা, অর্থাৎ বেশি সংখ্যক গ্যাসের অণুর যে ব্যাগ, ওই ব্যাগটাকে আমরা বলি সম্ভাব্যতম ব্যাগ। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? সিএম, মোস্ট প্রবাবল। ইংরেজি এমটা কোথায় থেকে এসছে? মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, ওইখান থেকে এসছে। এখন এটাকে আমরা গাণিতিক সমীকরণ দিয়ে লিখতে পারি 2RT বাই m, 2RT বাই m। এখানে আবার আগের মতোই কথাটা, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আমরা জানা আছে সবাই মানে এই মানটা কি হলো? পরম তাপমাত্রা, এম হলো আণবিক গুরুত্ব। ওইটা দিয়ে আমরা গ্যাসের অণুর ওই সিস্টেমের মধ্যে সম্ভাব্যতম ব্যাগ আমরা বের করতে পারি। ঠিক আছে? কারণ আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে তোমাদের মধ্যে সম্ভবতম, আমরা চিন্তা করি সকলেই এটা বুঝতে পারবে, এটি নিয়ম। আমাদের আজকে যে ক্লাসটা সবাই বুঝবে। তাহলে এটাই বলা হয় যে ওইখানে সিস্টেমের সম্ভব মানে কত সংখ্যক অণু একই রকম ব্যাগের মধ্যে আছে, ওইটাকে বলা হয় কি? সম্ভবতম ব্যাগ। তাহলে আমরা এটা বের করতে পারি, এটা গ্যাসের অণু বিভিন্ন ধরনের ব্যাগ আমরা বের করব। স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ বল। স্যার আপনি কোন যে ব্যাগগুলি আলোচনা করেছেন সেই ব্যাগগুলি দিয়ে আমরা একটা অনুপাত বের করতে পারি? হ্যাঁ, কেন পারবো না? স্যার আমি অনুপাতটা বের করেছি মানগুলি বসিয়ে, আচ্ছা আচ্ছা, গাণিতিক রূপগুলি বসিয়ে আমার অনুপাতটা বেরিয়েছে √8/5 √3 হ্যাঁ ঠিক আছে, গুড। সেটা এটা আমরা বের করতে পারি। এই যে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি ইজ টু আরএমএস ভ্যালোসিটি ইজ টু অ্যাভারেজ, অর্থাৎ গড় ব্যাগ, অর্থাৎ কি সম্ভবত ব্যাগ ইজ টু গড় বর্গ ব্যাগের বর্গমূল ব্যাগ ইজ টু গড় ব্যাগ। এই সমীকরণগুলিকে অনুপাত আমরা বের করে নিতে পারি, যেটা গত বছর এসেছিল, এটা 2017-তে অ্যান্টাসিংতে প্রশ্নটা এসেছিল, অপশন দেওয়া ছিল যে অনুপাতটা যে বললো। তাহলে এরকমভাবে সবাই যদি কী করো, নিজের থেকে আগ্রহ হয়ে করার চেষ্টা করো, তাহলে কি আরও একটু ইমপ্রুভ হবে। হ্যাঁ, যদি অসুবিধা হলে আমাদের বলবে, যেখানে অসুবিধা আমাদের বলবে এখানে। তাহলে এরকমভাবে কি আগ্রহ থাকতে হবে কোনো কিছু ভালো করার জন্য। আমি যদি বোর্ডে দেখিয়ে নেই, সিএম ইজ টু CRMS is to C average is equal to √2RT by M is to √3RT by M is to √8RT by M। এই যে অনুপাতটা আমরা বের করতে পারি। সবার ম্যাথমেটিক্স আছে, সহজে এই রোডটা কি সবার উপরে যেহেতু রোড আছে ওটা কাটা যাবে, তবে কিছু কমন ফ্যাক্টর আছে দেখো এখানে কাটা যাবে, এটা বাড়িতে সলভ করবে, তোমরা অনুপাতটা বের করবে। ও যে এরকম বের করেছে তোমরাও এরকম বের করবে, অসুবিধা তো আমাকে দেখাবে পরে ক্লাসে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর যেটা আসবে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হয় কেন? সাহেব বলেছিল যে আদর্শ অবস্থা মানে কি একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলবে, ওই নিয়ম নীতির বাইরে গেলেই কিন্তু বিচ্যুতি। প্রকৃত আদর্শ অবস্থা সব ক্ষেত্রে পাওয়াটা কষ্টকর। এই প্রকৃত যত গ্যাস আছে এই গ্যাসগুলি কি বাস্তব গ্যাস,
তাহলে এই যে বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল সুস্মিতা বল দেখি। PV is equal to nRT. PV is equal to nRT. Good. Sit down. PV is equal to nRT আদর্শ গ্যাস সমীকরণটি। এটা গত দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আদর্শ গ্যাস সমীকরণটা PV equal to nRT। এখন এই আদর্শ অবস্থা যে আছে তার থেকে বিচ্যুতি হচ্ছে কেন? তাহলে এই যে গ্যাসের যে আমরা অঙ্গীকারগুলি আলোচনা করেছিলাম, এই অঙ্গীকারগুলির মধ্যে যে বলা হয়েছে যে একটা গ্যাসের অণুটি মোট গ্যাসের যে আয়তন তার তুলনায় নগণ্য, তাহলে ত্রুটিযুক্ত সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলি থেকে আমরা যে করি বিচ্যুতিটা কীভাবে প্রকাশ করতে পারি দেখো, এটা হলো জ্যাড দিয়ে আমরা প্রকাশ করি, যেটাকে আমরা বলি সংনমতা গুণক। এটা কি সংনমতা গুণক বলা হয় জ্যাডটাকে। এটা মানে কি এই যে বাস্তব গ্যাস আদর্শ অবস্থা থেকে যে বিচ্যুতি ঘটলো ওটাকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে প্রকাশ করতে পারি, যেটাকে বলা জ্যাড। তাহলে আমরা যদি সমীকরণের মধ্যে অ্যাপ্লাই করি, এটাকে দেখায় PV is equal to জ্যাড nRT। তাহলে এখানে এই যে PV equal to জ্যাড nRT যে সমীকরণটা আমরা লিখলাম, এই জ্যাডটা হলো সংনমতা গুণক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি জ্যাড ইজ ইকুয়াল টু PV বাই nRT। PV কি nRT। এখন জ্যাডের মান যদি 1 হয় তাহলে কি দাঁড়াচ্ছে, 1 যদি হয় তাহলে PV ইকুয়াল টু কি nRT, অর্থাৎ আদর্শ অবস্থা আইডিয়াল। জ্যাডের মানটা যদি ফ্যাক্টরটা যদি 1 হয়, জ্যাডের মান 1 হলে কি হবে আদর্শ অবস্থা। বুঝতে পারলে কথাটা? এখন যদি জ্যাডের মান 1-এর চেয়ে অধিক হয় কি হবে? 1-এর চেয়ে অধিক হলে কি এখানে ধনাত্মক বিচ্যুতি ঘটে, আর জ্যাডের মান যদি 1-এর চেয়ে কম হয় ঋণাত্মক বিচ্যুতি ঘটে। তাহলে বাস্তব গ্যাসের জন্য জ্যাডটা কি হয় নট ইকুয়াল টু 1, জ্যাডটা নট ইকুয়াল টু 1 হয়। তাহলে এই বিষয়টাকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমরা ওইখানে দেখিয়েছি, দেখো আমরা এটাকে লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। এখানে PV লিটার এটিএম, এখানে P হলো এটিএম। এটিএম মানে অ্যাটমসফেরিক চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা যে গ্রাফিক্যাল কি দেখালাম, এই যে এটা দেখালাম, অর্থাৎ PV ভার্সেস P যে লেখচিত্রটা, এটা যদি এরকম সময় হয় একই লাইনের মধ্যে থাকে তখন জ্যাড ইকুয়াল টু 1, এটা হলো আইডিয়াল কন্ডিশন, অর্থাৎ আদর্শ অবস্থা। এখন এখান থেকে যদি আমরা দেখাই H2 M2 CH4, আমি এখানে 3টা গ্যাসের বিচ্যুতি দেখালাম। হাইড্রোজেনের ক্ষেত্রে সরাসরি ধনাত্মক দেখালাম, কেন যে হাইড্রোজেনের ভর নগণ্য, এই জন্য তার কি এটা ধনাত্মক বিচ্যুতি ঘটে। বাকিগুলি আছে তার ভরটা একটু বেশি, তারপর প্রথমে কি ঋণাত্মক, তারপর কি ধনাত্মকের দিকে বিচ্যুতি ঘটে। এটা আমরা দেখতে পারলাম। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা এরকম লেখচিত্রের মাধ্যমে তার বিচ্যুতিটা কি দেখাতে পারি। সবাই কপি করেছ? তারপর যেটা আসবে, আমরা আদর্শ গ্যাস সমীকরণ বললাম। আদর্শ গ্যাস সমীকরণটা আদর্শ গ্যাসের জন্য। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করতে যাই তাহলে আদর্শ গ্যাস সমীকরণকে সরাসরি প্রয়োগ করা যাবে না। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করতে যাই আদর্শ গ্যাস সমীকরণটা, তখন এখানে কিছু সংশোধনের প্রয়োজন। তাহলে এই যে কি সংশোধন করতে হবে তা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস দিয়েছেন। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি, উনি 2টা সংশোধনীয় অংশ এখানে তুলে ধরেছেন। একটা বলছেন চাপ সংশোধনীয়, আর হলো আয়তন সংশোধনীয়। তাহলে চাপ সংশোধন রূপটি হলো, আমরা যদি দেখি তাহলে এটা কিভাবে উনি বের করলেন,
উনি এটা পর্যবেক্ষণ করে এই যে সিস্টেমের মধ্যে যে গ্যাসের অণুগুলি আছে, এই অণুগুলি যে ওই যে বললাম গতির পরিবর্তন বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়। দেওয়ালের কাছে যেগুলি থাকে এগুলি একরকম, মধ্যবর্তী অংশে যেগুলি থাকে এগুলি একরকম। আমরা দেখলাম যে বিভিন্ন গ্যাসের অণু বিভিন্ন রকম হয়। ওইগুলি সংঘাতগুলি তিনি পর্যবেক্ষণ করে একটা সিস্টেম থেকে উনি বের করেছেন যে চাপ সংশোধনী রূপটি হলো পি রিয়েল ইজ ইকুয়াল টু পি আইডিয়াল প্লাস am স্কয়ার বাই ভি স্কয়ার। এখানে এন তো জানো, আগে আলোচনা হয়েছে, এটা মূল সংখ্যা, ভি হলো আয়তন, আর এ হলো ভ্যান ডের ওয়ালস চাপ সংশোধনীয় ধ্রুবক। ভ্যান ডের ওয়ালস চাপ সংশোধনীয় ধ্রুবক উনি দিয়েছেন এটা। তারপর দিয়েছেন আয়তন সংশোধনীয় যে রূপটা উনি দিয়েছেন, আয়তন সংশোধনীয় রূপ ভি রিয়েল ইজ ইকুয়াল টু ভি আইডিয়াল মাইনাস এন বি। এখানেও এন মানে কি মূল সংখ্যা, বি হলো ভ্যান ডের ওয়ালস আয়তন সংশোধনীয় ধ্রুবক। এখন এই দুইটা সংশোধনীয় রূপরেখা কাজে লাগিয়ে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটাকে উনি কিভাবে দিয়েছেন, পি প্লাস am স্কয়ার বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি উনি দিয়েছেন। তাহলে পি প্লাস am স্কয়ার বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা এন মোল গ্যাসের জন্য উনি এই সমীকরণটা দিয়েছেন ওই দুইটা সংশোধনের রূপে কাজে লাগিয়ে। এখন এই যে সমীকরণটা, এটা 1 মোল গ্যাসের জন্য কি হবে কে বলতে পারবে? একজন তার পাবিয়ে তারা দেখি। পি প্লাস এ বাই বি স্কয়ার বি মাইনাস বি হ্যাঁ ইকুয়াল টু পি প্লাস এ বাই ভি স্কয়ার। হ্যাঁ বলো। বি মাইনাস বি ইকুয়াল টু আরটি। আরটি গুড। এটা 1 মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি। এখানে ঋতুপূর্ণ একটু দাঁড়াও দেখি। এই যে আমরা বললাম বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বারবার বলছি, তাহলে বাস্তব গ্যাস কোন অবস্থা আদর্শ গ্যাসের আচরণ করে? স্যার নিম্নচাপে উচ্চ উষ্ণতায়। গুড, সিট ডাউন। তাহলে আমরা পরবর্তী যে টপিকটা আছে স্যার, এটা হলো আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল স্যার, তাহলে NH3 ও H এর মধ্যে কোনটির এর মান বেশি হবে? NH3 আর H এর মধ্যে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে NH3 বেশি হবে, কারণ NH3 এর মধ্যে আকর্ষণ বলটা বেশি। এর মানটা নির্ভর করে আকর্ষণ বলের উপর। তাইলে NH3 এর জন্য এর মানটা বেশি হবে। সেটা গুড। তারপর যেটা আসবে গ্যাসীয় পদার্থের তরলীকরণ। আমরা গ্যাসকে আমরা যদি টপিকটা লিখে নেয় তাহলে বুঝতে সুবিধা হবে। গ্যাসীয় পদার্থের তরলীকরণ। এখন এই যে গ্যাসকে আমরা নিম্ন চাপে, আমরা দেখবো উচ্চ চাপে নিম্ন উষ্ণতা অর্থাৎ শীতলীকরণ করে গ্যাসকে আমরা কি তরলে পরিণত করতে পারি। এটা করতে গেলে 3টা বিষয়ের উপর আমাদের স্থির রাখতে হবে। একটা ক্রান্তিক উষ্ণতা, ক্রান্তিক চাপ আর ক্রান্তিক আয়তন। ক্রান্তিক উষ্ণতা মানে যে উষ্ণতার মধ্যে রেখে এটাকে আমরা পরিবর্তন করি, আর ক্রান্তিক চাপ হলো যে চাপের মধ্যে রেখে আমরা পরিবর্তনটা সম্পূর্ণ করব। ক্রান্তিক আয়তন মানে কি, যে আয়তন নির্দিষ্ট আয়তনের মধ্যে রেখে, আমরা জানি এটা পরীক্ষা করতে গেলে বা কোনো কিছু করতে গেলে নির্দিষ্ট আয়তন লাগে, ওই আয়তনের মধ্যে রেখে যেটা করা হয়। তাহলে 3টা বিষয়কে মাথায় রাখতে হবে। তারপর যেটা আসবে তরলের বিভিন্ন ধর্মাবলী। তরলের বিভিন্ন ধর্মাবলী। তরলের বিভিন্ন ধর্মাবলী কি আমাদের জানতে হবে। তরলের আকার, তরলের আয়তন, তরলের যে বাষ্পচাপ, তরলের স্ফুটন, তরলের পৃষ্ঠটান, তরলের সান্দ্রতা, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। এগুলি ধর্মগুলি আমাদের জানা থাকতে হবে, কারণ আমরা একটা তরল নিয়ে যখন দেখবো তখন ওই বিষয়গুলি আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা থেকে কিছু বাড়ির কাজ লিখে নাও। 1 নম্বর হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখা।
পার্থক্য লিখো। এটা একটা প্রশ্ন দিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো 300 কেলভিন তাপমাত্রায় H2 গ্যাসের গড় ব্যাগ নির্ণয় করো। গড় ব্যাগ নির্ণয় করো। তাছাড়া আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, লেখচিত্র, এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যদি কোনো অসুবিধা থাকে আগামী ক্লাস আমাকে দেখাবে, আর এই প্রশ্নগুলি সলভ করে নিয়ে আসবে, আমরা আগামী দেখব। ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।